প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে মডেল ভার্ব। মডেল ভার্ব আজকে আমরা আলোচনা করব মাস্ট এবং হ্যাভ টু। মাস্ট এবং হ্যাভ টু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এটা ব্যবহারটা শিখব, কখন আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব। মাস্ট এবং হ্যাভ টু অর্থ বাধ্য বাধকতা বুঝাবে, যে ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যতে বাধ্য বাধকতা যখন বোঝায় তখন আমরা এই মডেল ভার্ব দুইটি ইউজ করতে পারি। তো দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। বাধ্য বাধকতাতে কি, বাধ্য বাধকতামূলক যে সেন্টেন্সটা হবে এটা হলো একটা ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। তো আমরা আলোচনার দিকে যাই। যে অব্লিগেশন বুঝাবে মাস্ট এবং হ্যাভ টু। হ্যাজ টুও বসতে পারে, আমরা হ্যাভ টু দিলাম। এরপরে বি ওয়ান অবজেক্ট, বর্তমানে এবং ভবিষ্যতে বাধ্য বাধকতা বুঝাবে। যেমন তুমি অবশ্যই একটি লাল জামা পরবে, তুমি অবশ্যই একটি লাল জামা পরবে। মাস্ট যখন আসবে অবশ্যই শব্দটা আসবে। তো এখন এটা আমরা কিভাবে করব, প্রথমে ইউ বসাইতে হবে, এই ইউ, এরপরে মাস্ট, এরপরে বি ওয়ান। বি ওয়ান এখানে কি, একটি লাল জামা পরবে, ওয়ার, ওয়ার আ রেড ড্রেস। এই ইউ মাস্ট ওয়্যার আ রেড ড্রেস, তুমি একটি লাল জামা পরবে। এরপরে শিশুটিকে রাস্তায় খেলতে হবে, অর্থাৎ শিশুটি রাস্তায় খেলবে। তো এটা এখানে অবশ্যই কথাটা নেই, এই জন্য আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। দা বেবি, দা বেবি হ্যাজ বসাইতে হবে, যেহেতু এটা নাম। হ্যাজ টু প্লে ইন দ্য স্ট্রিট, শিশুটিকে রাস্তায় খেলতে হবে। দ্য বেবি হ্যাজ টু প্লে ইন দ্য স্ট্রিট। হ্যাজ বসিয়েছি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে, এই জন্য হ্যাজ বসিয়েছি, হ্যাভটা না বসিয়ে। তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হবে। এটার প্রথম, এটা যদি আমরা সেন্টেন্সটা বড় করি, তুমি অবশ্যই একটি লাল জামা পরবে। কেন একটি লাল জামা পরবে? যেহেতু তোমাকে পার্টিতে যেতে হবে বা পার্টিতে তোমাকে জয়েন করতে হবে, এই জন্য। শিশুটিকে রাস্তায় খেলতে হবে, এবং শিশুটিকে রাস্তায় কেন খেলতে হবে? তার মা না আসা পর্যন্ত। তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হবে। কেন, কখন পা মুছবো? যখনই তুমি রুমে প্রবেশ করতে চাইবে। যখনই তুমি রুমে প্রবেশ করতে চাইবে তখনই তোমাকে প্রত্যেকবার পা মুছতে হবে। এটা হলো পুরো সেন্টেন্সটা। এরপরে তো এখানে ইউ হ্যাভ টু ওয়াইপ ইউর ফিট, প্রত্যেকবার, এভরি টাইম। এই এভরি টাইম, ইউ হ্যাভ টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হবে। আমাকে প্রতিদিন কাজ করতে যেতে হবে। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক এভরি ডে। এখানে তে হবে, এটা থাকবে, যে করতে হবে, যেতে হবে। আর মাস্ট যখন আসবে অবশ্যই কথাটা আসবে। তো এইগুলো অব্লিগেশন, বাধ্যবাধকতা, অব্লিগেশন। তো অব্লিগেশনটা দুই প্রকার হয়, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এবং ইন্টারনাল এক্সটার্নাল কি, এখানে ইউ মাস্ট ওয়্যার আ রেড ড্রেস, তোমাকে একটি লাল জামা পরতে হবে। এখানে যে অব্লিগেশনটা ইউর উপরে প্রয়োগ করা হয়েছে, এটা কে প্রয়োগ করছে? এখানে যে অব্লিগেশনটা প্রয়োগ করছে, কে প্রয়োগ করছে? তুমি, তুমির পিতা অথবা মাতা, দুইজন থেকে একজনে অব্লিগেশনটা প্রয়োগ করছে। যেমন লিখলাম,
মাদার লিখলাম, মা বলতেছে যে ইউ মাস্ট ওয়্যার আ রেড ড্রেস, তোমাকে একটি লাল জামা পরতে হবে। এখানে অব্লিগেশনটা হলো এই মাদারের অব্লিগেশন ইউ এর উপরে পতিত হয়েছে। তো অনুরূপভাবে যেমন এখানে অব্লিগেশনটা ইউ হ্যাভ টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, এখানে অব্লিগেশনটা কি? এখানে অব্লিগেশনটা অন্য কেউ দিয়েছে, অন্য কেউ দিয়েছে। এই কিরকম, যেমন এই সেন্টেন্সগুলো বোঝার জন্য এখন তিনজন বস, 1 2 3, এখন উনি অর্ডার করে ওনাকে, পরে উনি অর্ডার করে 3 নাম্বার জনকে। এখন এই ওনাকে 1 নাম্বারে অর্ডার করছে 2 নাম্বারকে, কি অর্ডারটা করছে যে তুমি 3 নাম্বারকে এই জিনিসটা বলে দাও। তখন এই 2 নাম্বার তার সেন্টেন্সটা প্রয়োগ করছে 3 নাম্বারের উপরে, যে ইউর উপরে। ইউ ইউ হ্যাভ টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, এই সেন্টেন্সটা সে প্রয়োগ করছে। অব্লিগেশনটা প্রয়োগ করছে মূল, এটা অব্লিগেশন প্রয়োগ করছে 1 নাম্বারে, 1 নাম্বারে 2 নাম্বারের কাছে পৌঁছায় দিছে, 2 নাম্বার জাস্ট কথাটা তার কাছে পৌঁছায় দিছে। মূল অব্লিগেটর হলো এই 1 নাম্বারে, 1 নাম্বার মানে বস 1 নাম্বার, এরপরে হলো 2 নাম্বার 3 নাম্বার। তো প্রথম বসে অর্ডার করছে 2 নাম্বার বসের কাছে যে তুমি 3 নাম্বার অফিসারকে বলে দাও যে তোমাকে পাটা মুছে রুমে ঢুকতে হবে। কিন্তু 2 নাম্বার বলতেছে এই ইউ হ্যাভ টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, তোমাকে তোমার প্রত্যেকবার পা মুছতে হবে রুমে ঢোকার সময়। তো এই অব্লিগেশনটা হলো 1 নাম্বারে দিছে, এই 2 নাম্বারে জাস্ট ইউর কাছে পৌঁছায় দিছে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে এটা যে বসে দিছে, যে কথাটা বলতেছে সেই দেয় নাই, দিছে অন্যজন। এটা বুঝবো যখন আমরা ইউর সাথে হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ টু ব্যবহার করব। আমরা যখন ইউ হ্যাভ টুটা ব্যবহার করব তখন অব্লিগেশনটা থার্ড পারসনে দিবে, আর ইউর সাথে যখন এই মাস্টটা ইউজ করব তখন ইউর উপরে অব্লিগেশনটা পতিত হবে। আর এখানে অব্লিগেশনটা দিবে যে সাবজেক্ট, যে অর্ডারটা দিবে সেই, তার অর্ডারটা পতিত হবে ইউর উপরে। যখন আমি যদি এখন আপনাদেরকে বলি যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি টাইম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, যে প্রতিদিন আপনাদেরকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, তাহলে এই ইউ হ্যাভ টু যে আমি বললাম এই অ্যাপ্লিকেশনটা আমার নয়, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের টিচারেরা, আমাদেরকে অব্লিগেশন করে গেছে যে ইংরেজিতে ভালো করতে হলে প্র্যাকটিস করতে হবে। তো এখন আমি আপনাদেরকে বললাম যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, এই ইউ হ্যাভ টুটা ব্যবহার করার কারণে অব্লিগেশন হয়ে গেছে আমার টিচারদের, আমার অব্লিগেশনটা হয় নাই। এখন যদি আমি ইউ হ্যাভ টু ব্যবহার না করে ইউ মাস্ট ব্যবহার করি, যেমন ইউ মাস্ট প্র্যাকটিস ইংলিশ, তাহলে এখানে অব্লিগেশনটা হবে আমার। মাস্ট ব্যবহার করার কারণে অব্লিগেশনটা আমার, আর হ্যাভ টু ব্যবহার করার কারণে অব্লিগেশনটা হচ্ছে আমার টিচারদের। এই টিচারেরা বলছে আমাকে যে ইংরেজি ভালো করতে হলে প্র্যাকটিস করতে হবে। তো আর এখানে আমি মাস্ট এবং হ্যাভ টু ব্যবহারটা দেখাতে যাইয়া এই কথাটা বললাম যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে, এটা বলার কারণে আমার বাধ্যবাধকতা আমি প্রয়োগ করি নাই, এই ও টিচাররা আমাকে বলছে আমি আপনাদেরকে জানাই দিছি, এটা হলো পার্থক্য। আর যদি এখন আমি মাস্ট ব্যবহার করি ইউ মাস্ট প্র্যাকটিস ইংলিশ, তখন এটা আমার অব্লিগেটর হলো আমি আপনাদের উপরে এই বাধ্যবাধকতাটা চাপাই দিলাম। তো এইটা হলো মূল পার্থক্য। তো এটা হলো মূল পার্থক্য। তো এই জিনিসটা জানলে এটার ভালো ব্যবহার করা যাবে, যে আসলে এখানে হ্যাভ টু এবং মাস্টের মধ্যে পার্থক্যটা কি। দুইটার অর্থই ভবিষ্যতে কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে। তো এখন আমরা বুঝলাম যে কখন মাস্ট কখন হ্যাভ টু ব্যবহার করব। মাস্ট যদি ব্যবহার করি তাহলে অব্লিগেটরটার কর্তা হইলাম আমি, যে আমি তার উপরে চাপাই দিলাম এই বাধ্যকতার বিষয়গুলো।
আর যদি হ্যাভ টু ব্যবহার করি এই তাহলে এটা থার্ড পারসন, আমার উপরের লেভেলের কেউ বলে দিছে আমাকে, আমি বলে দিছি আপনাদেরকে। এটা হলো পার্থক্য। এটা কখন? এটা হলো সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে এটার অব্লিগেশনটা আমি নিজেই। যেমন আই হ্যাভ টু গো টু ওয়ার্ক এভরিডে, আমাকে প্রতিদিন কাজে যেতে হবে। এখানে বাধ্যবাধকতাটা আমার উপরে এবং আমি বলছি, এখানে অন্য কেউ নেই। এটা হলো ফার্স্ট পারসনের ক্ষেত্রে। তো এটা গেল এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহারটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে মাস্ট এবং হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা কি। এখন এটাকে যদি আমরা নেগেটিভ বানাই, এটাতে অ্যাফার্মেটিভ, যেমন তুমি অবশ্যই একটি লাল জামা পরবে না, এখানে আমরা নেগেটিভ বানাবো, পরবে না। এই শিশুটিকে রাস্তায় খেলতে হবে না, তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হবে না, আমাকে কাজ করতে যেতে হবে না। এই না যুক্ত করলে নট ব্যবহার করতে হবে, যেমন এখানে মাস্ট ব্যবহার করতে হবে, মাস্ট নট। আর এখানে হলো হ্যাভ নট, মাস্ট নট অথবা হ্যাভ নট। যেমন ইউ মাস্ট নট wear a red dress, the baby has not, you have not, আমাকে আই হ্যাভ নট, এই এখন না বোধক হয়ে গেছে এইভাবে। যেমন ইউ মাস্ট নট ওয়ার আ রেড ড্রেস, তোমাকে একটি লাল জামা পরতে হবে না। দ্য বেবি হ্যাজ নট টু প্লে ইন দ্য স্ট্রিট, শিশুটিকে রাস্তায় খেলতে হবে না। ইউ হ্যাভ নট টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, প্রত্যেকবার তোমার পা মুছতে হবে না। আই হ্যাভ নট টু গো টু ওয়ার্ক এভরি ডে, প্রতিদিন আমাকে কাজ করতে হবে না। এখন যদি আমরা কারোর সাথে কথা বলি, আমরা যদি বলি ফেলি ইউ হ্যাভ টু গো, এই ইউ হ্যাভ টু গোটা বললে অব্লিগেশনটা আমার হবে না, অব্লিগেশনটা উপরের কোনো থার্ড পারসনের হবে, আমি জাস্ট জানাই দিছি। আর যদি বলি ইউ মাস্ট গো, তাহলে অব্লিগেশনটা আমার হবে, আমি তার উপরে চাপাই দিলাম। তো এটা গেল এই নেগেটিভটা। এরপরে ইন্টারোগেটিভটা হবে মাস্ট এবং হ্যাভ টু আগে নিয়ে আসতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, ডব্লিউএস কোশ্চেন হবে। তো এটা গেল আমাদের বর্তমান ও ভবিষ্যতে বাধ্যতামূলক করতে হবে। এখন যদি আমরা অতীতকালে বাধ্যতামূলক করতে হয়েছিল, তাহলে অতীতে করতে হয়েছিল বাধ্যবাধকতা বোঝালে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব, এটা হলো করেছে, অবশ্যই করেছে। আর এখানে হ্যাড টু ব্যবহার করব, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আর এটা হলো পাস্ট পারফেক্ট, করতে হয়েছিল। বি1 ব্যবহার করা লাগবে। মাস্ট হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড টু হলো পাস্ট পারফেক্ট, এটা হলো করেছে, অবশ্যই করেছে, অবশ্যই গিয়েছে। আর এটা হলো অবশ্যই করতে হয়েছিল, অবশ্যই যেতে হয়েছিল। এইভাবে যেমন তুমি অবশ্যই একটি লাল জামা পরেছো, ইউ মাস্ট হ্যাভ ওন আ রেড ড্রেস, শিশুটিকে রাস্তায় খেলতে হয়েছিল। দ্য বেবি হ্যাড টু প্লে ইন দ্য স্ট্রিট, শুধু এখানে হ্যাড টুটা ব্যবহার করতে হবে। এরপরে ইউ হ্যাড টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, এরপরে আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো টু ওয়ার্ক এভরিডে, আমাকে প্রতিদিন কাজ করতে যেতে হয়েছিল। এইটা গেল বাধ্যবাধকতা বুঝাতে করতে হয়েছিল। তাহলে এখানে আমরা মাস্ট ব্যবহার করব, করেছি, পড়েছি, অবশ্যই করেছি, অবশ্যই গিয়েছি, অবশ্যই দেখেছি, এই জাতীয় স্ট্রাকচার হচ্ছে মাস্ট হ্যাভ ব্যবহার করব। আর হ্যাড টু ব্যবহার করতে হবে অবশ্যই অতীতকালে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়েছিল। যেমন শিশুটিকে রাস্তায় খেলতে হয়েছিল, এটা পুরো কমপ্লিটলি পাস্ট পারফেক্ট। দ্য বেবি হ্যাড টু প্লে ইন দ্য স্ট্রিট, তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হয়েছিল। ইউ হ্যাড টু ওয়াইপ ইউর ফিট এভরি টাইম, আমাকে প্রতিদিন কাজ করতে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু ওয়ার্ক এভরি ডে, এটা হলো আমাদের অতীতকালে করতে হয়েছিল। তো করতে হয়নি, তখন আমরা নট ব্যবহার করলে হয়ে যাবে। যেমন এখানে নট ব্যবহার করলে হয়ে যাবে করতে হয়নি।
যেমন দ্য বেবি হ্যাড নট টু, ইউ হ্যাড নট টু, আই হ্যাড নট টু, আই হ্যাড নট টু গো টু ওয়ার্ক এভরিডে। এইভাবে যে শিশুটিকে রাস্তায় খেলতে হয়নি, তোমাকে প্রত্যেকবার তোমার পা মুছতে হয়নি, আমাকে প্রতিদিন কাজ করতে যেতে হয়নি। এখানে হয়নি এটা থাকবে, নেগেটিভ যখন আসবে হয়নি, করতে হয়নি, শুধু হয়নি না, করতে কথাটা থাকতে হবে, তে যুক্ত হইতে হবে, যেহেতু টু আছে, করতে হয়নি। আর এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো তুমি অবশ্যই একটি লাল জামা পরনি, এটা প্রেজেন্ট পারফেক্টের অর্থ দিবে। নেগেটিভ হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সেনার উপায় কি? এসি, এসও, এসএ, এসএন। নেগেটিভ হলে নি হবে, তো তুমি অবশ্যই একটি লাল জামা পরনি, এই নিতে থাকবে নেগেটিভ বলে। তাহলে ইউ মাস্ট নট হ্যাভ হবে এখানে, ইউ মাস্ট নট হ্যাভ, এই ইউ মাস্ট নট হ্যাভ ওর্ন আ রেড ড্রেস, তুমি একটি লাল জামা পরনি। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এখানে মাস্ট হ্যাভ বসালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ, আর হ্যাড টু বসালে পাস্ট পারফেক্ট, করতে হয়েছিল। পাস্ট পারফেক্ট হলো পুরোপুরি করতে হয়েছিল এটার অর্থ, আর এটা হলো অবশ্যই করেছি, অবশ্যই গিয়েছি, অবশ্যই দেখেছি, প্রেজেন্ট পারফেক্টের মতো। তো এটা নেগেটিভটা গেল। এরপরে ইন্টারোগেটিভ হবে, যেমন তুমি কি অবশ্যই একটি লাল জামা পরেছ, শিশুটি কি অবশ্যই রাস্তা খেলেছে, বা শিশুটিকে কি অবশ্যই রাস্তা খেলতে হয়েছিল, তোমাকে কি প্রত্যেকবার তোমার পা মুছতে হয়েছিল, আমাকে কি প্রতিদিন কাজ করতে যেতে হয়েছিল। এইভাবে প্রশ্নবোধক যখন আমরা করব, আমাদেরকে মডেল ভার্বগুলো সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। যেমন এই মাস্টটা সাবজেক্টের আগে চলে আসবে, এই হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসবে, আসলে প্রশ্নবোধক হয়ে যাবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক বসাইতে হবে। তো এটা গেল আমাদের যে হ্যাভ মাস্ট এবং হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা। বর্তমান এবং ভবিষ্যৎ যখন বুঝাবে মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করতে হবে। কথা বলে না, আমু কথা বলে না, চুপ। এবং অতীতকাল বুঝালে অতীতকালে করতে হয়েছিল বা অবশ্যই করেছি, প্রেজেন্ট পারফেক্ট, এবং আরেকটা পাস্ট পারফেক্ট, তখন হ্যাড টু বসাইতে হবে। হ্যাড টু বসাইলে অবশ্যই করতে হয়েছিল, সম্পূর্ণ অতীতকাল। তাহলে এরপরে এখন আমাদের এটা তো আমরা আলোচনা কমপ্লিট করেছি, এরপরে আলোচনাটা আমাদের থাকছে আমরা নিড এবং নিড টুর আলোচনাটা করব, যে কোনো কিছু করা দরকার। আর এখানে যে আমরা এই মাস্ট এবং হ্যাভ টুর নেগেটিভটা আলোচনা করছি, হ্যাভ টুর নেগেটিভটা আমরা এইভাবে আলোচনা করতে পারি, যেমন আই ডোন্ট হ্যাভ টু, এইটা হলো নেগেটিভটা, আমরা হ্যাভের পরে নট না বসিয়ে আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম। আই ডোন্ট হ্যাভ টু, এটা হলো নেগেটিভ। কিসের নেগেটিভ? আই হ্যাভ নট টু, এই আই হ্যাভ নট টু এটা ব্যবহার না করে নেগেটিভের সময় আমরা আই ডোন্ট হ্যাভ টু এটা ব্যবহার করতে পারি। আই ডোন্ট হ্যাভ টু এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার না করে। এখন আমরা নিড এবং নিড টুর ব্যবহারটা দেখাতে যাচ্ছি। মডেল ভার্ব নিড এবং নিড টু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কথাবার্তা বলার সময় আমরা এটা ব্যবহার করি। যেমন তোমার এখন যাওয়া দরকার, তোমার এখন ঘুমানো দরকার, তোমার এখন রেস্ট নেওয়া দরকার, তোমার এখন বিষয়টি আলোচনা করা দরকার, তোমার এখন গাছগুলি রোপণ করা দরকার, তোমার এখন সুন্দর একটা ছবি আঁকা দরকার, তোমার এখন পড়াশোনা করা দরকার, তোমার এখন গাছটি কাটা দরকার। এইভাবে আমরা কোনো কিছু দরকার অর্থে ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলা ইউজ করে থাকি। ইংরেজিতে কিভাবে আমরা ইউজ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বর্তমান ও ভবিষ্যতে করা দরকার অর্থে আফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক। তো হ্যাঁ বোধক বাক্যে 4টে লিখেছি,
এই স্ট্রাকচার দিয়ে আমরা সাইড হ্যাজের সেন্টেন্সও লিখতে পারি। প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপরে নিড অথবা নিড টু, নিড অথবা নিড টু দুইটা থেকে একটা নিতে হবে, আর V1 নিতে হবে, অবজেক্ট নিতে হবে। এইখানে যেমন তুমি বাগানে পানি দেওয়া দরকার, অর্থাৎ তুমি বাগানে পানি দেওয়া দরকার, দরকার অর্থে তখন আমাদেরকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট। এখানে সাবজেক্টকে ইউ, ইউ, এরপরে নিড লিখলাম, B1 পানি দেওয়া ইংরেজি ওয়াটার, ওয়াটার ইন দ্য গার্ডেন। যাবা আসো। You need water in the garden. তোমার বাগানে পানি দেওয়া দরকার। তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার। They need to wash those glasses, তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার। আমার একটি বড় বাড়ি কেনা দরকার। প্রথমে সাবজেক্ট নিতে হবে আই, এরপরে নিড, এরপরে B1, দুইটা থেকে একটা নিতে হবে। এটা নিলে এটা লাগবে না, আবার এটা নিলে এটা লাগবে না। আই নিড কেনা বাই আ লার্জ হাউস। I need buy a large house. আমার একটি বড় বাড়ি কিনা দরকার। ঠান্ডা ধরো। এরপরেরটা আছে তোমার সঠিক সাইজ জানা দরকার। তোমার সঠিক সাইজ জানা দরকার, তখন প্রথমে ইউ লিখতে হবে। ইউ নিড নো the exact size. তোমার সঠিক এক্সাক্ট সাইজ তোমার জানা দরকার। এইটা গেল দরকার। এরপরে আমরা যখন নেগেটিভ এক্সপ্রেশন করি তখন আমাদেরকে আবার বলতে হয় তোমার এখন যাওয়া দরকার নেই, তোমার এখন খাওয়া দরকার নেই, তোমার এখন খেলার দরকার নেই, তোমার এখন এই বিষয়ে কথা বলার দরকার নেই, তোমার এখন প্লেটগুলো ধোয়া দরকার নেই, তোমার এখন গ্লাসটি ধোয়া দরকার নেই, তোমার এখন বইটি কেনা দরকার নেই। এইভাবে নেই অর্থে, দরকার নেই অর্থে আমাদেরকে ব্যবহার করতে হয় বাংলা। এখন ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন দেখাবো। নট ব্যবহার করলেই নেগেটিভ। নটটা মডেল ভার্বের পরে নটটা ব্যবহার করলে নেগেটিভ। যেমন আমরা লিখলাম নিড নট, এই নটটা ইউজ করতে হবে এখানে। এই নিড টু ব্যবহার করতে হবে অথবা ডু নট নিড টু ব্যবহার করতে হবে, দুইটা থেকে একটা। যেমন তুমি বাগানে পানি দেওয়া দরকার নেই, ইউ নিড নট, এখানে নটটা ব্যবহার করলে হবে। তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার নেই, দে নিড টু, এখানে যেহেতু নিড টু আছে, নিড টু যখন একসাথে থাকবে ডু নট ব্যবহার করতে হবে, ডু নট নিড টু। কারণ একটা হলো মেইন ভার্ব, এখানে এটা হলো মেইন ভার্ব, এটা মডাল ভার্ব না, এই মডাল ভার্ব হলো এটা মেইন ভার্ব।
এই জন্য আমাদেরকে ডু নটটা ব্যবহার করতে হবে। দ্যাট ডু নট নিড টু, দ্যাট ডু নট নিড টু ওয়াশ দোজ গ্লাসেস। আমার একটি বড় বাড়ি কেনা দরকার। আই নিড নট, দরকার নেই, এগুলা তো দেওয়া দরকার নেই, এটা নেগেটিভটা লিখলাম না, দরকার নেই নেগেটিভ। যেমন তোমার সঠিক সাইজ জানা দরকার নেই। যেমন তুমি বাগানে পানি দেওয়ার দরকার নেই, তাদের ওই গ্লাসগুলো ধোয়ার দরকার নেই, আমার একটি বড় বাড়ি কেনা দরকার নেই। নিড নট ব্যবহার করতে হবে, নিড নট। আই নিড নট বাই আ লার্জ হাউস, তোমার সঠিক সাইজ জানার দরকার নেই বা জানা দরকার নেই, এ নিড নট। ইউ নিড নট নো দ্য এক্সাক্ট সাইজ, এইটা গেল নেগেটিভ এক্সপ্রেশন। এখন যদি আমরা প্রশ্ন করি, যেমন তুমি কি বাগানে পানি দেওয়া দরকার, অর্থাৎ তোমার কি বাগানে পানি দেওয়া দরকার, তাদের কি ওই গ্লাসগুলো ধোয়া দরকার, আমার কি একটি বড় বাড়ি কেনা দরকার, তোমার কি সঠিক সাইজ জানা দরকার, এইভাবে যদি ইন্টারোগেটিভ করি আমাদেরকে এই নটটা আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। আর এখানে ডো ডাসটা নিয়ে আসতে হবে, ডো ডাস ইন্টারোগেটিভ করলে ডো ডাস নিয়ে আসতে হবে, কারণ এই ডো ডাসটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডো নট ডাজ নট বি ওয়ান বসছি না, আলোচনা করছিলাম, তখন ডো নট ডাজ নটের পরে এটা হলো বি ওয়ান, নিড, নিড হলো বি ওয়ান, তো হিসাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভটা সাবজেক্টের আগে যায়, ডো ডাজ সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট, তো এই জন্য এখানে ডো ডাজটা আগে চলে আসবে যদি আমরা এটা ব্যবহার করি, আর যদি শুধু নিড ব্যবহার করি নিডটা আগে চলে আসবে। যেমন এইটা তুমি কি তোমার কি বাগানে পানি দেওয়া দরকার, নিড ইউ, এখানে হবে নিড ইউ, নিড ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন, এই নিড ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন প্রশ্নবোধক, তোমার কি বাগানে পানি দেওয়া দরকার, এইভাবে। এরপরে প্রশ্নবোধক না বোধক হয়, তোমার কি বাগানে পানি দেওয়া দরকার নেই, তাদের কি ওই গ্লাসগুলো ধোয়া দরকার নেই, আমার কি একটি বড় বাড়ি কেনা দরকার নেই, তোমার কি সঠিক সাইজ জানা দরকার নেই, তখন এই নাটা যখন আসবে তখন এখানে নটটা ইউজ করতে হবে এইভাবে। তো এটা গেল বর্তমান ও ভবিষ্যতে করা দরকার অর্থে। এখন আমরা আবার যখন কথা বলি অতীতকালে, যেমন তোমার কাজটি করা দরকার ছিল, তোমার ঘুমানো দরকার ছিল, তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল, তোমার গাছগুলি রোপণ করা দরকার ছিল, তোমার ছবিটি আঁকা দরকার ছিল, তাকে এই ব্যাপারে জানানো দরকার ছিল, অর্থাৎ কাজটা করা হয়নি কিন্তু কাজটা করা দরকার ছিল, এই অর্থে আমরা বাংলায় ব্যবহার করি। তো ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। অতীতে করা দরকার ছিল, যেমন অতীতে করা দরকার ছিল কোনো কাজ, তোমার ঘুমানো দরকার ছিল, তোমার এখন বাজারে যাওয়া দরকার ছিল, অর্থাৎ কাজটা করা হয়নি, এই জন্য বলা হচ্ছে যে দরকার ছিল, তখন আমরা দুইভাবে এটা এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ প্রথমটা হলো নিড হ্যাভ, নিড হ্যাভের পরে বি থ্রি, আর নিডেড টু বি ওয়ান, নিডেড এটা ফার্স্ট ফর্ম, বি টু হলো নিডেড টু বি ওয়ান ব্যবহার করতে হবে, টু এর পরে বি ওয়ান বসে সব সময়, এই জন্য এখানে বি ওয়ান ব্যবহার করতে হবে। আর হ্যাভের পরে হ্যাভেজের পরে সবসময় বি থ্রি ব্যবহার হয়, সেই হিসাবে এখানে ভাব যেহেতু ব্যবহার করছি বি থ্রি ব্যবহার করছি। তো নিডেড এটা হলো দরকার ছিল, হয়তো এটা ব্যবহার করতে পারি কথা এক্সপ্রেসের জন্য, আর হয়তো এটা ব্যবহার করতে পারি। এটা হলো মেইন মডাল অক্সিলারি, আর এটা হলো মেইন ভার্ব, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, যে দরকার ছিল। তো এখন আমরা এগুলা সেন্টেন্সগুলো বানাবো। এখন এটা বানাইতে হলে প্রথম তুমি বাগানে পানি দেওয়া দরকার ছিল,
তোমার বা তুমি, যেমনি সেন্টেন্সটা বাংলা সেন্টেন্সটা সুন্দর হয় ওইভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল। তুমি বাগানে পানি দেওয়া দরকার ছিল বা তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল, তখন ইউ নিড হ্যাভ B3। তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল। ইউ নিড হ্যাভ ওয়াটার ইন দ্য গার্ডেন। তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল। তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার ছিল। দে নিডেড টু ওয়াশ দোজ গ্লাসেস। নিডেড ব্যবহার করলে আর এখানে এটা ব্যবহার করা দরকার নেই, দুইটা থেকে একটা ব্যবহার করতে হবে। দে নিডেড টু ওয়াশ দোজ গ্লাসেস। আমার একটি বাড়ি কেনা দরকার ছিল। আই তখন লিখতে হবে আই হ্যাভ I need have bought bought I need have bought a large house। এই আমার একটি বড় বাড়ি কেনা দরকার ছিল। এখানে ফার্স্ট পার্টিসিপল B3, বাইয়ের B3 হলো bought। এইভাবে তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল। প্রথমে সাবজেক্ট ইউ, এরপরে নিড হ্যাভ B3 অথবা নিডেড টু B3, দুইটা থেকে একটা। এখন আমরা যদি এটা নিই, নিডেড আমাদেরকে লিখতে হবে ইউ নিডেড টু নো দ্য এক্সাক্ট সাইজ। তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল। এটা তো নেগেটিভ, এটা তো অ্যাফার্মেটিভ, যে ইউ নিডেড টু নো দ্য এক্সাক্ট সাইজ, তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল। এরপরে এটা তো অ্যাফার্মেটিভ গেছে, নেগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করে থাকি প্রতিদিন। যেমন এইভাবে আমরা কথাবার্তা বলি, তোমার সেখানে যাওয়া দরকার ছিল না, তোমার এই বিষয়ে কথা বলা দরকার ছিল না, তোমার দরজাটি রং করা দরকার ছিল না, তোমার বাড়িটি তৈরি করতে প্রচুর টাকা খরচ করা দরকার ছিল না, তোমার গাড়িটি ধোয়া দরকার ছিল না, তোমার রোদে হাঁটা দরকার ছিল না। এইভাবে দরকার ছিল না অর্থে আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। ইংরেজিতে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে সাবজেক্ট নিড নট হ্যাভ B3, নিড নট হ্যাভ B3 বসাইতে হবে, অথবা ডিডন্ট নিড টু B1 বসাইতে হবে। দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। প্রথমে সাবজেক্ট, এরপরে নিড নট হ্যাভ B3। নিড নট হ্যাভ ব্যবহার করলে B3 ব্যবহার করা লাগবে, আর ডিড নট ব্যবহার করলে নিড টু ব্যবহার করা লাগবে অবজেক্ট। এখন আমরা এটা করে তুমি বাগানে পানি দেওয়া দরকার ছিল না, অর্থাৎ তোমার বাগানে পানি দেওয়া দরকার ছিল না, তখন আমরা এটা করব যেমন ইউ দিয়ে, ইউ ডিড নট need to water in the garden। এটা তো নেগেটিভ, এই জন্য ইউ নিড টু ওয়াটার ইন দ্য গার্ডেন। তোমার বাগানে পানি দেওয়ার দরকার ছিল না। এরপরে আছে তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার ছিল না, তখন তাদের ওই গ্লাসগুলো ধোয়া দরকার ছিল না, তখন আমরা এটা দিক করি দে নিড নট হ্যাভ B3, এটা ওয়াশড হয়ে যাবে। দে নিড নট হ্যাভ ওয়াশড দোজ গ্লাসেস। আমার একটি বড় বাড়ি কেনা দরকার ছিল না, তাহলে I need not have bought a large house। আমার একটি বড় বাড়ি কেনা দরকার ছিল না।
এইভাবে এখানে বট বাই এর 3 নাম্বার হলো বট, আমরা এটা ব্যবহার করেছি, এই জন্য বি ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করলে বি ওয়ান ব্যবহার করতে হবে, যেমনটি আমরা এখানে ব্যবহার করেছি। নিড টুর পরে বি ওয়ান বসাইতে হয়। তো ইউ ডিড নট নিড টু অর্ডার, এটা হলো আমরা এটা ব্যবহার করছি ছিল না অর্থে। এখন এটা আমরা ব্যবহার করি, তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল না। তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল না। তো এখন আমরা ব্যবহার করব ডিড নটটা ব্যবহার করি। ইউ ডিড নট need to know, you did not need to know the exact size, তোমার সঠিক সাইজ জানা দরকার ছিল না। এইটা গেল নেগেটিভ। এরপরে আমরা যখন কথা বলি তখন আমাদেরকে প্রশ্ন করতে হয়, তখন আমরা এই নিড এবং নিড টু দিয়ে কিভাবে প্রশ্ন করব। যেমন এটা তো পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন, তোমার কি যাওয়া দরকার ছিল, তোমার কি এই বিষয়ে আলোচনা করার দরকার ছিল, তোমার কি এখন ঘুমানো দরকার ছিল, তোমার কি গাছগুলো রোপণ করা দরকার ছিল, তোমার কি পাখিটিকে গুলি করা দরকার ছিল, তোমার কি পুকুরটি খনন করা দরকার ছিল, তোমার কি এই সমস্যাটি সমাধান করা দরকার ছিল। এইভাবে প্রশ্ন করি। আবার তোমার কি সেখানে যাওয়া দরকার ছিল না, তোমার কি বিষয়টি আলোচনা করা দরকার ছিল না। এইভাবে দরকার ছিল না কিও থাকে নাও থাকে। এরপরে ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, যেমন কেন তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, কখন তোমার বইটি পড়া দরকার ছিল, এভাবে প্রশ্নবোধক করি। তো আমরা আফার্মেটিভ নেগেটিভটা বুঝলে ইন্টারোগেটিভটাও বোঝা সম্ভব, যেহেতু আমরা আগের লেসনগুলোতে টেন্স এবং প্যাসিভ যখন আলোচনা করেছি আমরা 5টা স্ট্রাকচার করিয়েছি প্রত্যেকটার। তো ওইগুলো বুঝলে ইন্টারোগেটিভ, ও ইন্টারোগেটিভ বুঝলে এটাও বোঝাটা ইজি। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ নিব তখন নিডটা আগে নিয়ে আসতে হবে, এই নিড, আর এখানে এই ডিডটা আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে, এই নিডটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, আর এখানে ডিডটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য সাবজেক্টের পরে নট ইউজ করতে হবে, সাবজেক্টের পরে নটটা ইউজ করতে হবে। আর ডব্লিউএস কোশ্চেনের জন্য প্রথমে ইজ ডব্লিউএস ব্যবহার করতে হবে, আর ইজ ডব্লিউএস এর প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে ইন্টারোগেটিভের। তো এইটা হলো অতীতে করা দরকার ছিল এবং দরকার ছিল না অর্থে। দরকার ছিল অর্থে আমরা ব্যবহার করব নিড হ্যাভ B3, আর এটা হবে নিডেড টু B1, এবং নেগেটিভে ব্যবহার করব আমরা নিড নট হ্যাভ B3, এবং এটা ব্যবহার করব ডিড নট নিড টু B1। এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব হলো এটা, আর এটা হলো মেইন ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড নট B1, এখানে নিডটা হলো মেইন ভার্ব। তো ডিড নট B1, যেমন আমি যদি বলি ইউ ডিড নট নিড, তোমার দরকার ছিল না, টু নো দ্য এক্সাক্ট সাইজ, সঠিক সাইজটা জানার। তো এখন এইটা যে নিডটা আমরা তো আগে লেসনগুলোতে আলোচনা করেছিলাম, ক্যান, মে, পারমিশন, পসিবিলিটি, অ্যাবিলিটির জন্য ব্যবহার করে, এবং শুড এবং অট টু ব্যবহার করি অব্লিগেশনের জন্য বা এমপ্যাথিক অ্যাডভাইসের জন্য, ডিউটি এর জন্য। এরপরে আলোচনা করেছিলাম মাস্ট এবং হ্যাভ টু, এইটা অব্লিগেশন, একটা হলো এক্সটার্নাল অব্লিগেশন, একটা হলো ইন্টারনাল অব্লিগেশন। তো এইটা গেল আমাদের আলোচনা যে নিড এবং নিড টু প্রেজেন্ট ফিউচারে কিভাবে ব্যবহার হয় এবং পাস্টে কিভাবে ব্যবহার হয়। এই নিড টু এটা প্রেজেন্ট ফিউচারও বুঝাবে, আরেকটা বুঝাবে পাস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখাবো যে মাস্ট এবং হ্যাভ টু, নিড টুর মধ্যে এগুলোর মধ্যে পার্থক্য কী, এবং যেমন মডাল ভার্ব
মাস্ট এবং হ্যাভ টু, আর একটা হচ্ছে নিড টু। এই দুটো হলো মেন মডাল ভার্ব, মডাল অক্সিলারি। আর এগুলো কোনো মডাল না, এগুলো হলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর এটা টু হ্যাভ ভার্ব হিসেবে কাজ করে। তো এগুলো এইটার সাথে কেন আমরা নিয়ে আসছি, এগুলার অর্থ আর এগুলার অর্থ সেম, কাছাকাছি প্রায়, এই জন্যই এগুলোকে এখানে নিয়ে আসছি। মাস্টের যে অর্থ হ্যাভ টু এর একই অর্থ, একটু এদিক সেদিক আছে। নিটের যে অর্থ নিড টুর অর্থ একই, একটু এদিক সেদিক আছে, প্রায় কাছাকাছি, এই জন্য নিয়ে আসছি। এটা হ্যাভ ভার্ব আর এটা হলো মেন ভার্ব। এটাও মেন ভার্ব আমরা ধরতে পারি, টু হ্যাভ ভার্ব মেন ভার্ব। তো এগুলা নেগেটিভ করার সময়, যেমন মাস্ট এবং নট নেগেটিভ করার সময় শুধু নট বসায় দিলে হয়ে যায়, কিন্তু এগুলা নট নেগেটিভ ব্যবহার করার সময় এক্সেপশনাল কিছু নিয়ম আছে। যেমন হ্যাভ এটা হলো B1 আর নিড এটা B1। হ্যাভের B2 হচ্ছে হ্যাড আর নিডের B2 হচ্ছে নিডেড। নিডেড অর্থ B2 আর হ্যাড হলো B2। তো এখন এগুলোকে যখন আমরা নেগেটিভ করব, এখন B1-এ আছে, হ্যাভ ও B1, নিড ও B1। তো নেগেটিভ করতে হলে যেমন আমরা যেহেতু B1-এ আছে, এখন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ডু নট, ডাজ নট, B1 অবজেক্ট। তো এখন এটা যেহেতু B1, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাইলে হবে ডু নট অথবা ডাজ নট। হ্যাঁ লিখলাম এইভাবে, আবার ডু নট, নিড টু, এইভাবে। এই দুইটাকে যদি আমরা নেগেটিভ করি এইভাবে হবে ডু নট, হ্যাভ টু। ডু নট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, ডু নট ডাজ নটের পরে B1 বসে। তো এটা যেহেতু হ্যাভ যেহেতু B1, এই জন্য আমরা B1 বসিয়েছি। ডু নট ডাজ নটের পরে B1 বসে। নিড এটা যেহেতু B1, এই জন্য আমরা B1 বসিয়েছি। এইভাবে নেগেটিভ করতে হবে এই দুইটার বেলায়। আর এটার হ্যাভ নটও, হ্যাভের পরে নট দিয়েও নেগেটিভ করা যায়, সমস্যা না। তবে এই দুইটা ব্যবহার বেশি এবং এই দুইটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে নেগেটিভ করতে হবে। তবে এগুলার মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যে এখন এটা তো নেগেটিভ, এখন এটা তো প্রেজেন্ট টেন্সে দুটোটা। এখন যদি এগুলা পাস্ট টেন্সে হয়, যেমন এই দুইটাই পাস্ট প্রেজেন্ট টেন্সে এখন আমরা যেটা আলোচনা করেছি, এখন এটা যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হলে এটা হবে মাস্ট হ্যাভ আর এটা বল নিড হ্যাভ, দুইটা একই। এই দুইটার পরে B3 হবে। আর ওইগুলো যদি পাস্ট টেন্সে হয়, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ টু B1, এটা হবে ডিড নট, হবে ডিড নট, নিড টু, এ প্লাস B1। এই দুইটা হলো পাস্ট টেন্স, আর এখানে এই দুইটা হলো পাস্ট টেন্স। এই দুইটা হলো আফার্মেটিভ এবং এই দুটো হচ্ছে নেগেটিভ। মাস্ট হ্যাভ অর্থ অবশ্যই করেছি, করা দরকার ছিল অর্থে। নিড হ্যাভ মানে দরকার ছিল, অতীতকালে করা দরকার ছিল, আর এটা হলো অবশ্যই করেছি অর্থে। আর নেগেটিভ করতে হয়নি, এটা হলো করতে হয়নি, আর এটা হলো করতে দরকার হয়নি, অর্থাৎ করাটা দরকার ছিল না, করাটা দরকার ছিল না, এটার অর্থ। এখন এই দুটার ভিতরে পার্থক্যটা কি, কখন আমরা এগুলো ব্যবহার করব? যেমন এখানে কিছু সেন্টেন্স লিখেছি এই আমরা। আর নিডটা সাধারণত অব্লিগেশনের জন্য ব্যবহার হয় না, নো অব্লিগেশন, প্রেজেন্ট এবং ফিউচার নো অব্লিগেশন। আর নিড এবং নিড টু এই দুটা সাধারণত an unnecessary action for is performed, an unnecessary action is performed,
অপ্রয়োজনীয় একটা কাজ সম্পূর্ণ হয়, বাস টাইমটা ওয়াস্ট। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, যেমন ইউ নিড নট গো অন এ ডায়েট, ইউ মাস্ট ইট সেন্সিবলি। ডক্টর বলতেছে যে ইউ নিড নট গো অন এ ডায়েট, তোমাকে ডায়েটে যাওয়ার দরকার নেই। এইখানে কোনো অব্লিগেশন নাই, এটা জাস্ট একটা বাক্য। ইউ নিড নট গো অন এ ডায়েট, এখানে কোনো অব্লিগেশন নাই। কিন্তু পরের সেন্টেন্সগুলো যদি আমরা দেখি, ইউ মাস্ট ইট সেন্সিবলি, তোমাকে বাস্তবসম্মতভাবে খাবার খেতে হবে, বাস্তবসম্মতভাবে তোমাকে খাবার খেতে হবে, এখানে কিন্তু অব্লিগেশন আছে, মাস্ট। এরপরে অ্যান্ড ইউ মাস্ট নট ওভার ইট, এবং তোমাকে অতিরিক্ত খেতে পারবে, এবং তুমি অতিরিক্ত খেতে পারবে না। এই মাস্ট দুইটার ভিতরে অব্লিগেশন আছে, এ মাস্ট নট ওভার ইট এবং মাস্ট ইট সেন্সিবলি, এই দুইটার ভিতরে অব্লিগেশন আছে। কিন্তু ইউ নিড নট গো অন এ ডায়েট, এটার ভিতরে অব্লিগেশন নাই। এই অব্লিগেশনটা দিছে কে? ডক্টরে দিছে, ডক্টরে এদের উপরে এই অব্লিগেশনটা চাপাই দিছে, এই দুইটা সেন্টেন্স। আর এখানে এই দুইটা সেন্টেন্স নিড নট এবং মাস্ট নট, নেগেটিভ স্ট্রাকচার। নিড নট মানে দরকার নেই, আর মাস্ট নট মানে অবশ্যই না। তো এই দুইটার ভিতরে পার্থক্য হলো, যেমন ইউ নিড নট স্ট্রাইক আ ম্যাচ, একটা ম্যাচে তোমার আঘাত করা দরকার নেই। আর একটা হলো ইউ মাস্ট নট স্ট্রাইক এ ম্যাচ, দুইটার অর্থ একই, তোমাকে অবশ্যই একটা ম্যাচে আঘাত করতে হবে না। শাব্দিক অর্থ মানে ম্যাচ যেটা দিয়ে আমরা আগুন ধরাই, আগুন ধরাইতে কাঠি দিয়ে আঘাত করতে হয় ম্যাচে, তখন আগুন জ্বলে উঠে। তো এখানে এই সেন্টেন্সটা দ্বারা বলা হচ্ছে যে তুমি আগুন জ্বালাইও না, কারণ আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। এখানে কোনো অব্লিগেশন নাই, তুমি আগুন জ্বালাইও না, আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি বা আমি যথেষ্ট দেখি। ইউ মাস্ট নট স্ট্রাইক এ ম্যাচ, এই মাস্ট ব্যবহার করার কারণে অর্থ হয়ে গেছে অব্লিগেশন, তোমাকে অবশ্যই ম্যাচে আগুন জ্বালাইতে হবে না, ম্যাচ দিয়ে অবশ্যই তোমাকে আগুন জ্বালাইতে হবে না, অর্থাৎ তোমাকে আগুন জ্বালাতে হবে না। এটার অর্থ হচ্ছে যে তুমি এখন আগুন জ্বালাবা না, এখন যদি তুমি আগুন জ্বালাও রুমটা হলো পরিপূর্ণ গ্যাসে ভরপুর, আগুন লেগে যেতে পারে। এই জন্য মাস্ট নট স্ট্রাইক দ্য ম্যাচ, এটার মধ্যে অব্লিগেশন আছে, এটার মধ্যে অব্লিগেশন নাই। এটা এরপরে এখানে দুইটা সেন্টেন্স, একটা হলো নিড নট হ্যাভ, দরকার ছিল না, নিড নট হ্যাভ দুইটার অর্থ একই, দরকার ছিল না। তো এই দুইটার ভিতরে কম্পেয়ার হবে, দুইটাই পাস্ট টেন্স দুইটাই। এটা হলো নিড নট হ্যাভ, আর এটা হলো ডিড নট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? এটার ভিতরে যেমন ইউ নিড নট হ্যাভ রিটেন সাচ এ লং এসে, এমন একটি লম্বা এসে তোমার লেখা দরকার ছিল না। এটা লিখছে 200 ওয়ার্ডের, 200 ওয়ার্ড লেখার জন্য টিচারে বলছে, কিন্তু সে লিখে ফেলছে 400 ওয়ার্ডের, তাহলে টাইম ওয়েস্ট হয়েছে। 400 ওয়ার্ডের, এই জন্য এটা কোনো অব্লিগেশন নাই। ইউ নিড নট হ্যাভ রিটেন সাচ এ লং এসে, এমন একটা লম্বা এসে লেখার তোমার দরকার ছিল না। বলছে টিচারে 200 ওয়ার্ডের একটা এসে লেখার জন্য, কিন্তু সে লিখে ফেলছে 400 ওয়ার্ডের। যেমন হি নিড নট হ্যাভ বট সাচ এ লার্জ হাউস, বড় একটি ঘর কিনা তোমার দরকার ছিল না, এমন বড় বাড়ি তোমার কিনা দরকার ছিল না। ইউ নিড নট হ্যাভ বট সাচ এ লার্জ হাউস, এবং বড় একটা বাড়ি তোমার কিনা দরকার ছিল না। তো এখন কেন দরকার ছিল না? কারণ তার ওয়াইফে কুড়ে ঘরে থেকেই সন্তুষ্ট, জাস্ট ওয়েস্ট অফ মানি, টাকার অপচয় হয়েছে, কিন্তু তার ওয়াইফে চায় না যে বড় একটা বাড়ি কিনি তাকে রাখুক। সে বলল যে আমরা কুড়ে ঘরে সুখ শান্তিতে আছি, তাহলে এটা ওয়েস্ট অফ মানি, এইখানে কোনো অব্লিগেশন নাই, এটা জাস্ট আননেসেসারি অ্যাকশন ইজ পারফর্মড। এর ভিতরে অব্লিগেশন নাই, এই ডিড নট হ্যাভ টুটা অব্লিগেশন নাই বললে হয়, এই জন্য ব্যবহার হয়েছে, এটাও কিন্তু অব্লিগেশন নাই।
কিরকম অব্লিগেশন নাই, যেমন did not have to translate, I did not have to translate it for him, তার জন্য এটা আমি ট্রান্সলেট করতে হয়নি, এটা হলো করতে হয়নি। আর এটা হলো I did not have to cut the grass myself, আমি নিজে নিজে ঘাস কাটতে হয়নি, আমি নিজে নিজে ঘাস কাটতে হয়নি। এটার ভিতরে অব্লিগেশন নাই, এটার ভিতরে নো অব্লিগেশন, এটার ভিতরে নো অব্লিগেশন। ডিড নট হ্যাভ যখন ব্যবহার হবে কোনো অব্লিগেশন থাকবে না। আবার ডিড নট নিড টু যখন ব্যবহার হবে এটার ভিতরে কোনো অব্লিগেশন থাকবে না। এখানে যেহেতু অব্লিগেশন নিটের ভিতরে নাই, এটার ভিতরে নিড টুর ভিতরে অব্লিগেশন থাকবে না, অর্থাৎ নিড টু এটা অব্লিগেশন ছাড়া ব্যবহার হবে। আর হ্যাভ টু কিন্তু অব্লিগেশনের জন্য আমরা ব্যবহার করছি মাস্ট এবং হ্যাভ টু। মাস্ট এবং হ্যাভ টু অব্লিগেশনের জন্য ব্যবহার, কিন্তু যখন ডিড নট হ্যাভ টু ব্যবহার হবে, ডু নট হ্যাভ টু ব্যবহার হবে, তখন কিন্তু অব্লিগেশনটা নাই। যেমন আই ডিড নট হ্যাভ টু ট্রান্সলেট ইট ফর হিম, তার জন্য এটা তার জন্য আমাকে অনুবাদ করতে হয়নি, কারণ সেই ইংরেজি জানে বা আরবি জানে, এই জন্য অনুবাদ করা দরকার ছিল না। আই ডিড নট হ্যাভ টু কাট দ্য গ্রাস মাইসেলফ, আমি নিজে নিজে ঘাসগুলা কাটতে হয়নি বা আমার নিজের দ্বারাই ঘাসগুলা কাটা দরকার ছিল না, কারণ মাই ব্রাদার্স ডিড ইট, আমার ভাই এটা কেটে ফেলছে। এই জন্য এটার ভিতরে অব্লিগেশন নেই, এটার ভিতরে অব্লিগেশন নেই, এগুলা জাস্ট ব্যবহার করা। আরেকটা আছে ডু নট হ্যাভ টু, ডু নট হ্যাভ টুর ভিতরে অব্লিগেশন নেই, অর্থাৎ স্পেশালি এই দুইটার অর্থ যেহেতু কাছাকাছি, নিড নট হ্যাভ দরকার ছিল না, এমন একটা বড় এসে লেখার দরকার ছিল না। আর এটা হলো তো আই নিড নট হ্যাভ টু ট্রান্সলেট, আমাকে অনুবাদ করতে হয়নি তোমার জন্য, আমাকে অনুবাদ করতে হয়নি তোমার জন্য। এইটা হলো পার্থক্যটা, সাধারণত এটাই পার্থক্য। আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।